দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 জানুয়ারি 2026 এবং বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আজকে 26তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 26তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 248 ধারা থেকে। তো 248 ধারা থেকে আলোচনার পূর্বে আমি গতদিন আমরা যেটা পড়েছি সেটা একটু শুরু থেকে একটু আলোচনা করি, তাহলে আপনাদের জন্য বুঝতে ভালো হবে। দেখেন, গতদিন আমরা প্রথমে আলোচনা করেছিলাম ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। তো তার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিল 241 থেকে 250, যার অধ্যায় হচ্ছে 20, এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিল 265 ক থেকে 265 ঠ, যার অধ্যায় হচ্ছে 23। এরপরে কার্যপদ্ধতি যেটা, সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাজিস্ট্রেট আদালত 241 ধারায় বলা হয়েছে যে মামলা বিচারের সময় ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে 250 ধারার পদ্ধতি অনুসরণ করবে। এবং আমরা যদি দায়রা আদালতের দিকে চলে যাই, তাহলে সেখানে বলা হয়েছে 265 ক ধারা অনুসারে দায়রা আদালত প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে। অর্থাৎ দায়রা আদালতে যে কোনো মামলাই যাক না কেন, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে কে? পাবলিক প্রসিকিউটর। এবং 265 খতে বলা হয়েছিল যে সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি বা পাবলিক প্রসিকিউটর। এরপরে আমরা চলে আসি অব্যাহতি। অব্যাহতি ট্রায়াল কোর্টে যখন মামলা গেল, চার্জ গঠনের দিন সবার আগে হবে অব্যাহতির শুনানি। এবং অব্যাহতির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিয়ে থাকে 241 গতে, দায়রা আদালত অব্যাহতি দিয়ে থাকে 265 গতে। অব্যাহতির ক্ষেত্রে উভয় পক্ষের শুনে থাকে, মামলার দাখিলীয় কাগজপত্র বিবেচনায় নিয়ে থাকে, তবে আসামি যদি নতুন কোনো কাগজপত্র দেয় সেটা কিন্তু বিবেচনায় নেবেন না। এবং অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন, তাতে সে সংক্ষুব্ধ পক্ষ রাষ্ট্র হোক অথবা অন্য কেউ হোক। এরপরে আমরা চলে আসি চার্জ গঠনে। যখন অব্যাহতি দিল না, তখন চার্জ গঠন করে ম্যাজিস্ট্রেট আদালত 242 ধারায়, সেম কাজটা দায়রা আদালত করে 265 ঘ ধারায়। এরপরে যেটা ছিল সেটা হলো দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। যখন চার্জ গঠন করা হয় তখন আসামিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বিরুদ্ধে এত এত চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তো তখন যদি সে বলে আমি দোষী, এটাকে বলা হয় গিলটি প্লিড বা দোষ স্বীকার। অর্থাৎ চার্জ গঠনের সময় দোষ স্বীকার করাকে বলা হয় গিলটি প্লিড। এবং তখন আদালত তাকে কারণ দর্শানোর সুযোগ দেবে যে কেন আপনাকে দণ্ড দেওয়া হবে না। সে যদি কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে আদালত তাকে ওই তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করতে পারে। সেম কাজটা দায়রা আদালত করে থাকে 265 ধারে। এরপরে দোষ স্বীকার ভিত্তিতে যদি কাউকে দণ্ড না দেয়, চার্জ গঠন করলো, তাহলে রায়ের আগ পর্যন্ত বাদ বাকি যা আছে সব কিছু ম্যাজিস্ট্রেট আদালত করে থাকে 244 ধারায়। কিন্তু দায়রা আদালত এই ক্ষেত্রে ব্যতিক্রম। উনি প্রথমে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে 265 চতে এবং সাক্ষ্য গ্রহণ করে 265 সতে। এখন ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ম্যাজিস্ট্রেট আদালত রায় ঘোষণা করে হয় খালাস দেন নাহলে দণ্ড দেন, এই সম্পর্কে আলোচনা করছে 245 ধারায়। অপরদিকে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি না শুনেই খালাস দিতে পারে 265 বর্গীয় জতে। এবং দায়রা আদালত যদি মনে করে যে না, আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তাহলে সুযোগ দেবে 265 জতে। এরপর দায়রা আদালত যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শেষ করবে 265 ইওতে। এবং সব শেষে সবকিছু শুনে মেলার পরে যদি মনে হয় যে সে আসামিকে খালাস দেওয়া যায় বা দণ্ড দেওয়া যায়, তাহলে সেটা দিবে 265 টতে। তাহলে দায়রা আদালতের খালাস অথবা দণ্ড, দায়রা আদালতের খালাস আসে দুইটা ধারায়, 265 জ আর 265 ট। এরপরে 265 ঠতে বলতেছে যে 265 ঠ দ্বারাই আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। অর্থাৎ কোন আসামি যদি পূর্ববর্তী দণ্ড পেয়ে থাকে, মানে চার্জে যদি পূর্ববর্তী দণ্ডের উল্লেখ থাকে, তাহলে সেই দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয় 265 ঠতে। তো গতকাল আমরা আরো একটা ধারা পড়েছিলাম, সেই ধারাটা হলো 247 ধারা, নালিশকারীর অনুপস্থিতি। সিআর মামলার ক্ষেত্রে সিআর মামলাটা যে পর্যায়ে থাকুক না কেন এবং সিআর মামলাটা সমন দেখ বা ওয়ারেন্ট দেখ যাই হোক না কেন, যদিও নোটে লেখা আছে সমন মামলায়, আমি কেটে দিয়ে লিখতে বলেছিলাম যে কোনো নালিশি মামলায়। যে কোনো নালিশি মামলায়, যে কোনো নালিশি মামলায় নালিশকারী যদি অনুপস্থিত থাকে, তাহলে আদালত ইচ্ছা করলে মামলার কার্যক্রম মুলতবি রাখতে পারে বা মামলাটা খারিজ করে দিয়ে আসামিকে খালাস দিতে পারে। তো এক্ষেত্রে
যদি কোনো নালিশকারী সরকারি কর্মকর্তা হয় তাহলে আদালত প্রয়োজন মনে করলে তাকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে। ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি মানে হলো তাকে বলতে পারে যে আপনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিবে এবং যখন আদালতের প্রয়োজন তখন সে হাজির হতে বাধ্য থাকবে। যেরকম অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধানটা হলো 205 ধারায়, মনে আছে কিনা? আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 205 ধারায়, আর নালিশকারী যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 247 ধারায়। তো দায়রা আদালতের এরকম কোনো বিধান নেই, দায়রা আদালতের এরকম কোনো বিধান নেই। তো ঠিক আছে, এখন আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি দেখেন, মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহারে বলছে উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট 248 ধারা অনুসারে নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে, এটা আন্ডারলাইন করেন, চার্জ গঠনের আগে বা পরে। এবং কে নালিশকারী শব্দটা বলতেন, নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে, অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ 248 ধারায় বলতেছে যে শেয়ার মামলা যদি প্রত্যাহার করে, কখন? চার্জ গঠনের আগে বা পরে, যখনই করুক না কেন আসামি পাবে কি? খালাস। কোন ধরনের মামলা? শেয়ার মামলা। অপরদিকে 494 ক দেখেন, 494 ক ধারায় পিপি আন্ডারলাইন করেন, পিপি আন্ডারলাইন করবেন চার্জ গঠনের আগে। পিপি যদি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি পাবে অব্যাহতি। পিপি, তাহলে এই জায়গায় পিপি মামলা প্রত্যাহার করতেছে কখন? চার্জ গঠনের আগে। আসামি কিভাবে? এখন যদিও এই কলামটা দায়রা আদালতের ঘরে আছে, দায়রা আদালতের কলাম, বাট অ্যাকচুয়ালি এটা ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এটা হলো জিআর মামলার ক্ষেত্রে। জিআর মামলার ক্ষেত্রে, তাহলে জিআর মামলার ক্ষেত্রে পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে, মামলায় আসামি কি পাবে? অব্যাহতি। অপরদিকে 494 খ ধারা অনুসারে পিপি চার্জ গঠনের পরে, যখন চার্জ গঠন হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ চলতেছে, এমন সময় যদি মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি? খালাস। কিন্তু নালিশি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক আর পরে প্রত্যাহার করুক, আসামি পাবে কি? খালাস। আর জিআর মামলার ক্ষেত্রে পিপি যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে অব্যাহতি, আর চার্জ গঠনের পরে করলে কি হবে? বুঝলেন পার্থক্যটা? বোঝা গেল? নালিশি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক, পরে প্রত্যাহার করুক, কি হবে? খালাস। আর জিআর মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, পরে প্রত্যাহার করলে খালাস। বুঝলেন? আমরা চলে আসি মামলার কার্যক্রম বন্ধ করা। মামলার কার্যক্রম বন্ধ করা, এটা হলো 249 ধারা। 200 এতক্ষণ ধরে আমরা যে 247 পড়ছি, 47 শেয়ার মামলা, 48 শেয়ার মামলা, আর 249 ধারা হলো শেয়ার মামলা ছাড়া অন্যান্য সকল মামলা। শেয়ার মামলা ছাড়া অন্যান্য সকল মামলা। এখন যদি বলেন স্যার শেয়ার মামলা ছাড়া আর অন্যান্য কি মামলা আছে? হ্যাঁ আছে, শেয়ার মামলা ছাড়া অন্যান্য মামলা জিআর আছে, নন জিআর আছে। ঠিক আছে, তো 249 ধারার বিষয়বস্তু হলো যে একটা মামলা জিআর বা অথবা নন জিআর মামলা চলতেছে, সাক্ষ্য চার্জ গঠন হয়েছে, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আসছে, কিন্তু রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজির করতে পারতেছে না, মানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে শুরুই হচ্ছে না, তারিখের পর তারিখ নিচ্ছে, তারিখের পর তারিখ নিচ্ছে, কিন্তু মামলার বিচার কার্যক্রম শুরু হয় নাই, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে শুরু হয় নাই। তখন যারা আসামি তারা আবেদন করতে পারে যে ইওর অনার, যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে তো শুরুই হলো না, কিন্তু আমাদের তো প্রতি তারিখে হাজির থাকতে হয়, প্রতি তারিখে হাজির থাকতে হয়। তাহলে আমাদের এই যে যতদিন পর্যন্ত মামলার সাক্ষ্য গ্রহণ শুরু না হচ্ছে, আমাদের মামলার দায় হতে মুক্তি দেওয়া হোক। কি দেওয়া হোক? মুক্তি বা রিলিজ দেওয়া হোক। রিলিজ, এটা অব্যাহতিও না, এটা খালাসও না, এটাই বলছে 249। এবং যদি তার মুক্তি দেয় তাহলে সে মামলার কার্যক্রম থেকে মুক্তি পেল, তার হাজির হওয়া লাগবে না। তবে ভবিষ্যতে যদি কখনো রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করতে পারে, তাহলে রাষ্ট্রপক্ষ হিসেবে আবেদন করবে যে ওনার আমাদের মামলার কার্যক্রম পুনরায় শুরু করা হোক। তাহলে আবার মামলার কার্যক্রম আদালত পুনরায় শুরু করলে তাদেরকে আবার কি বলেন? আসতে হবে। তাহলে এই জায়গায় এটা কিন্তু জামিন না, অলরেডি সেটা জামিনে ছিল, এটা জামিন না, এটা রিলিজ, এটা এক ধরনের মুক্তি। এটা অব্যাহতিও না, এটা কি না? খালাসও না। এই যে দেখেন 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত, এই যে আন্ডারলাইন করবেন, কমপ্লেইন ব্যতীত, কমপ্লেইন ব্যতীত মানে বুঝেন, মানে সিআর মামলা ছাড়া অন্য কোন মামলার কার্যক্রম বন্ধ রেখে, অন্য কোন মামলা কি কি মামলা? জিআর বা নন জিআর, অন্য কোন মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি প্রদান করতে পারে।
যেমন একটি জিয়ার মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির না করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে এই ধারায় উক্ত মামলার কার্যক্রম বন্ধ, বন্ধর ইংরেজি এই জায়গায় ব্যবহার করছে স্টপ, বন্ধ রাখতে পারে। বুঝতে পারছেন? বন্ধ রাখতে পারে। তারপর প্রতিকারে যদি আমরা দেখি যে মানে প্রতিকার, তাহলে এই জায়গা কে কে প্রতিকারে জায়গা তো অ্যাগ্রিভ কে হচ্ছে বলেন তো? অ্যাগ্রিভ কে হচ্ছে? রাষ্ট্রপক্ষ। যিনি মামলা করছে সে সংবাদদাতা। সংবাদদাতার প্রতিকার হলো 249 ধারার একই আদালতে পুনরুজ্জীবিত করার আবেদন করা যায়। পুনরুজ্জীবিত তাহলে স্থগিত করতেছেও কত ধারায়? 249। পুনরুজ্জীবিত করার আবেদন করবো কততে? 249। ঠিক আছে। তারপরে উচ্চ আদালতে রিভিশন করা যায়। উচ্চ আদালতে কি করা যায়? রিভিশন করা যায় বা একই বিষয়ে নতুন মামলা করা যায়। তাহলে 249-এর বিরুদ্ধে অ্যাকচুয়ালি যে রাষ্ট্রপক্ষ তার প্রতিকার তিনটা: পুনরুজ্জীবিত করার আবেদন করা যায়, রিভিশন করা যায়, একই বিষয়ে কি বলেন নতুন মামলা করা যায়। বাট এখানে দেখেন ডান সাইডে দায়রা আদালতের ক্ষেত্রে এমন কোনো বিধান নেই। দেখেন একবার একটা সমস্যামূলক প্রশ্ন এসেছিল বিজিএস পরীক্ষায় যে দায়রা আদালতে একটা মামলা দীর্ঘদিন ধরে চলছে, আর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করতে পারে না। দায়রা আদালত 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ রেখে আসামির মুক্তি দিছে। তো দায়রা আদালত যে আদেশটা দিছে এটা কি আইনগতভাবে বৈধ কিনা বলেন তো? বৈধ কিনা? এটা আইনগতভাবে বৈধ না, কারণ 249 ধারা শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধু ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দায়রা আদালত এই যে আদেশটা দিল, দায়রা আদালতের এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বলেন? রিভিশন করা। কারণ এই জায়গায় সরাসরি আইনগত ভুল আছে, এবং রিভিশনে গিয়ে এই আদেশ কিন্তু কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ 249 ধারা অনলি অ্যাপ্লিকেবল ফর ম্যাজিস্ট্রেট কোর্ট, এবং তাও শুধু শেয়ার মামলা ছাড়া অন্যান্য মামলার ক্ষেত্রে। বল। জিয়ার নন জিয়ার। জিয়ার ছাড়া তো আর দুই প্রকারেরই থাকে, জিয়ার আর নন জিয়ার। জিয়ার নন জিয়ার, জিয়ার হয় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, নন জিয়ার। জি। এখন 2025 সালে যে ধারাটি সবচেয়ে বেশি সংশোধন করা হয়েছে, ব্যাপক সংশোধন করছে, সেটা হলো 250 ধারা। মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ, ফলস, ফ্রিভুলাস অর ভেক্সাস অ্যাকুইজেশনস। তো এটা যদি আমরা একটু দেখি, এটা 250 ধারা সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ওয়েদার সিআর, জিআর ও নন জিআর। দেখেন 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দিলে, ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তরে কি দিছে? হয় অব্যাহতি, না হলে কি খালাস। এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, কোন আসামির খালাস বা অব্যাহতি দিয়েছে, এবং আদালত মনে করতেছে যে এই আসামির বিরুদ্ধে যে অভিযোগ ছিল এটা ছিল মিথ্যা, তুচ্ছ বা কি হয়রানিকর, মানে বাদী শুধু তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে, তুচ্ছ অভিযোগ আনছে বা হয়রানিকর অভিযোগ আনছে, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। আগে ছিল 1,000, আগে 50,000 না, আগে ক্ষতিপূরণ ছিল কত? 1,000। এখন সেটা করছে কত? 50,000। বুঝছেন? তো তাহলে মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে যখন আসামিরে কি দিচ্ছে, অব্যাহতি দিচ্ছে অথবা খালাস দিচ্ছে, তখন অবশ্যই ওই বাদী পক্ষরে কারণ দর্শানোর সুযোগ দিবে যে কেন তুমি ক্ষতিপূরণ দিবা না। ক্ষতিপূরণ কত টাকা? 50,000 টাকা। যারা আমাদের লিখিত বাজে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি যে ক্ষতিপূরণ আর অর্থদণ্ড কিন্তু এক জিনিস নয়। ক্ষতিপূরণ হচ্ছে দিলে যদি বাদী ক্ষতিপূরণ দেয় পাবে আসামি, আর অর্থদণ্ডের ক্ষেত্রে যেই দেখ না কেন পেত রাষ্ট্র। তো দুইটা কিন্তু এক জিনিস নয়। তাহলে এখানে ক্ষতিপূরণের আদেশ দিচ্ছে কত? 50,000। আগে ছিল কত? 10,000। 1,000। ঠিক, নট 10,000, 1,000। ঠিক। তবে তৃতীয় শ্রেণীর, এটা আন্ডারলাইন করেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 25,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। তবে যদি তিনি হন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? তৃতীয়, ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস, তাহলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে 25,000। আগে এটা ছিল
5,000। আগে এটা ছিল 500 টাকা, 500। ওইটা ছিল 1,000, এটা ছিল 500। বর্তমানে 500 জায়গা করছে কত? 25,000। এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারে। এটা আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে ওই 50,000 বা 25,000 যাই সে দিতে ব্যর্থ হোক, এর বিনিময়ে তার কারাদণ্ড হতে পারে কত দিনের? 30 দিন। কারাদণ্ড হতে পারে 30 দিনের। কি কারাদণ্ড? বিনাশ্রম কারাদণ্ড। বুঝছেন? এছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে দেখেন, ইন এডিশন টু, মানে ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে, ক্ষতিপূরণ দিছো তো দিছো, আরো কি দিবা? ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে অনধিক 6 মাসের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা। 1 লক্ষ টাকা এটা ক্ষতিপূরণ না, এটা কত? জরিমানা। এই জায়গা ছিল 3,000, এখন এটা করছে কত? 1 লাখ। 1 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। তাহলে জাস্ট টাকার দিক থেকে পরিবর্তন, এই 1 লাখ টাকা রাষ্ট্র পাবে। তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হলো যে, ওই আমরা অনেকে বুঝি না যে তারে ধরেন 50,000 টাকা ক্ষতিপূরণের কথা বললো, 50,000 টাকা তো দিবা, এর সাথে 6 মাস কারাদণ্ড ভোগ করবা না। 50,000 টাকা তো না দিলে হচ্ছে 30 দিন, 1 মাস, কিন্তু 50,000 টাকা সে দিছে, দেওয়ার পরেও কারাদণ্ড ভোগ করতে পারে কত? সর্বোচ্চ 6 মাস। আর যদি এই 6 মাস সে ভোগ করতে না চায়, তাহলে জরিমানা দিবে কত টাকা? 1 লাখ টাকা। জি না, 50,000 অতিরিক্ত হিসেবে পড়েন, এই লাইনটা পড়েন, এছাড়া পড়েন, এছাড়া বা মানে ওই যে 50,000 টাকা ক্ষতিপূরণ, এটার অতিরিক্ত হিসেবে, মানে এটার সাথে 6 মাসের কারাদণ্ড। আর যদি 6 মাস ভোগ করতে না চায়, তাহলে দিবে কত? 1 লাখ। হ্যাঁ দিতে পারে, জি। না দেবে না, 6 মাস আর 1 লাখ একসাথে দেওয়া যাবে না। ক্ষতিপূরণ তো হচ্ছেন পূর্বেরটা 50,000, 25,000। আচ্ছা, এরপরে বুঝছেন তো এই পর্যন্ত? আবার বলে দিই যে যখন আদালত কোনো মামলায় আসামিরে হয় ডিসচার্জ করছে, নাইলে অ্যাকুইট করছে, মানে অব্যাহতি দিছে অথবা খালাস দিছে, এবং ওই মুহূর্তে আদালতের কাছে যদি মনে হয় যে এই মামলা হচ্ছে মিথ্যা, তুচ্ছ এবং কি হয়রানিকর, তাহলে ওই সংবাদদাতাকে বা ওই নালিশকারীকে বলতে পারে যে তুমি কেন 50,000 টাকা ক্ষতিপূরণ দেবা না, কারণ দর্শাও। যদি কারণ দর্শাতে ব্যর্থ হও, তাহলে তুমি 50,000 টাকা দিবা। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে দিতে পারে কত? 25,000। যদি সে 50,000 বা 25,000 না দিতে পারে, তার সামর্থ্য নাই, তাহলে সে কারাদণ্ড ভোগ করবে 30 দিনের বিনাশ্রম। 30 দিনের কি বিনাশ্রম। এখন আদালত ওই 50,000 টাকা বা 25,000 তো নির্দেশ দিতেই, সেই সাথে সাথে দিতে পারে যে তুমি আরো 6 মাসের কারাদণ্ড ভোগ করবা। যদি তার 6 মাসের কারাদণ্ড ভোগ করার সামর্থ্য, মানে 6 মাস ইচ্ছা নাই, সামর্থ্য নাই বলতে ইচ্ছা নাই, যদি তার টাকা থাকে, তাহলে ওই 6 মাসের কারাদণ্ড ভোগ না করে সে অর্থদণ্ড দিবে কত? 1 লাখ। 1 লাখ টাকা। বুঝতে পারছেন? এই হলো কথা। এখন আরেকটু আপডেট করছে, সেটা আমরা একটু যদি পড়ি, দেখেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত যে কোনো ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। আমরা জানি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তো ক্ষতিপূরণ 50,000 পর্যন্ত দিতে পারে, আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি পারে? 25,000। তাহলে ওনরা যে ক্ষতিপূরণের নির্দেশ দেখ না কেন, কি করা যাবে? আপিল করা যাবে। তবে অন্য কোন ম্যাজিস্ট্রেট, যেমন আন্ডারলাইন করেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 50,000 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলে কেবল আপিল করা যাবে। সরি, না 5,000ই হবে, নট 50,000, 5,000। 5,000 বুঝছেন? আগে এই জায়গা ছিল 100 টাকা। মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিলে আপিল করা যাবে না, 5,000 টাকার বেশি দিলে আপিল করা যাবে। আগে ছিল 100 টাকার বেশি, এখন সেটা হয়েছে 5,000 টাকার বেশি। বাট আদেশ, ওই 5,000 টাকার আদেশটা যদি কে দিত? তৃতীয় দিলে আবার আপিল করা যেত। তৃতীয় দিলে আপিল করা যেত, কিন্তু প্রথম শ্রেণীর দিলে আপিল করা যাচ্ছে না। উনি যদি 5,001 টাকা দেয়,
তাইলে আমার আপিল করা যাবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন আরেকটা তথ্য, সেটা হলো যে আপিলযোগ্য মামলায় ক্ষতিপূরণ আদেশ দেওয়া হলে, মানে একটা মামলা আছে আপিল যোগ্য, এই মামলায় যদি ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়, আপিলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত আপিলের মেয়াদ শেষ না হচ্ছে বা আপিল দায়ের করা হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। মানে একটা মামলা আছে আপিল যোগ্য, এই মামলায় ক্ষতিপূরণের আদেশ দিচ্ছে, তাহলে ক্ষতিপূরণ সাথে সাথে দিবে না। ক্ষতিপূরণ দিবে কখন? আপিলের মেয়াদ শেষ হলে বা আপিল নিষ্পত্তি হয়ে গেলে। অপরদিকে আপিল অযোগ্য মামলায়, যেটা হচ্ছে কি মামলা? আপিল অযোগ্য মামলা, আদেশের তারিখ হতে 1 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। আপিল অযোগ্য মামলায় যখন আদেশের পর কতদিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, তখন ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে, আদায়যোগ্য হবে। তো এই হলো কথা। তাহলে আমি যদি আবার আপনাদের বলি যে এই জায়গায় দুইটা কথা বলছে যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণের আদেশ দেখ না কেন আপিল করা যাবে, কিন্তু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5,000 টাকা পর্যন্ত দিলে আপিল করা যাবে না, 5,001 টাকা দিলে আপিল করা যাবে। আর যদি এই মামলাটা আপিলযোগ্য মামলা হয় তাহলে আপিল নিষ্পত্তি হওয়ার আগে ক্ষতিপূরণ আদায় করা যাবে না। আর আপিল অযোগ্য মামলা হলে আদেশের 1 মাস পরে আদায় করা যাবে, আদেশের 1 মাস পরে আদায় করা যাবে। তো তাহলে এখানে 247 সিআর মামলা, 249 জিআর নন জিআর আর 250 সিআর নন জিআর জিআর সবকিছুর জন্যই প্রযোজ্য। 250 কে বোঝেন নাই বলেন? অনলাইন অফলাইনে যারা আছেন কে বোঝেন নাই? এই আরিফ সাহেব 250 বসছেন? মেলা দিন আপনার কথা শুনি না, বলেন দি বলেন। মানে এই মামলাটা অনেক নাকি মানে পরিবর্তন করা হয়েছে, এটা মামলায় না দাঁড়ায়? সরি 250 ধারা। হ্যাঁ, তারপর পরিবর্তন করা হয়েছে, যেমন 285 আছে মিথ্যা তুচ্ছ বানোয়ার ক্ষেত্রে যে মামলা, এই মামলা দেখা গেল যে মানে মামলা করিয়ে সেই আরো বিরক্তিকর মতো করে দেয়। এটা হলো যে নালিশকারীর বিরুদ্ধে এই আসামি যদি নালিশকারী প্রমাণিত হয় যে মামলাটা আসামি অব্যাহতি পাইছে, তাহলে দেখা গেল যদি নালিশকারীর বিরুদ্ধে এই নালিশকারীর বিরুদ্ধে ক্ষতিপূরণ সহ, হ্যাঁ, না দাঁড়া। শেষ করে দেবেন না, নালিশকারীর বিরুদ্ধে দেখা গেল মামলাটা দায়ের হতে পারে। এটা দেখা গেল যে আপনার প্রথম শ্রেণী আদালত, দ্বিতীয় তৃতীয় শ্রেণী আদালত, হ্যাঁ, বা তৃতীয় শ্রেণী আদালত। লেখা আল্লাহ ভরসা হয়েছে, আর আমরা না যাই ওদিক, পরে কেসও করতে কেউ উঠে বড় হয়ে যাবে না। স্যার আমার অল্প একটু প্রশ্ন ছিল স্যার, 250 দাঁড়ায় স্যার। মানে হ্যাঁ, নাট্টাফুল, আপনার প্রশ্ন লিখছি, আগে বিকাশ বলেন। মামলা তো এক পক্ষ করে সেটা থেকে লিখতে হয়, এটা বিবেচনা করতে হবে। না, এখন আদালত এই জায়গা বাধ্যতামূলক। 2025 সালের সংশোধনীতে এখন নিয়ম করছে যে আদালত অবশ্যই মামলায় হেরে গেলেই এই তথ্য, যদি আদালতের কাছে মনে হয় যে এটা মিথ্যা তুচ্ছ আর হয়রানিকর, তাহলে আগে আসামি পক্ষ কারণ দর্শাবে যে আমার মামলা মিথ্যা তুচ্ছ না, সে তো ওই যে কারণ দর্শানোর সুযোগ পাবে। আপিল তো এটা ডিপেন্ড করে কোন ম্যাজিস্ট্রেট দিছে সেই অনুসারে। যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে তাহলে তাইরাজ হোসেন, আর তৃতীয় দিলে চিফ স্যারের কাছে। আশরাফুল বলেন। স্যার এটাকে ফার্স্টে খেয়াল করতে দিন, এটা যে কোনো মামলা ক্ষেত্রে প্রযোজ্য স্যার? 250 ধারা যে কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তাতে নালিশি মামলা জিআর সিআর যাই মানে জিআর নন জিআর যাই হোক না কেন। স্যার আর ওই যে যে মামলাটা জরিমানা করবে, কিন্তু আসামি মানে বাদী মানে আসামি পক্ষকে আবেদন করা লাগবে নাকি আদালত স্বেচ্ছায় দেবে স্যার আবেদনটা, মানে যে জরিমানাটা করবে? আসামি পক্ষ আবেদন করলে করতে পারে, না করলেও আদালত নিজের ইচ্ছায় দিতে পারে। জি স্যার। কোন নির্দিষ্ট টাইম আছে স্যার আসামি পক্ষ যদি করে স্যার? না, নির্দিষ্ট টাইম নাই, এখন নির্দিষ্ট টাইম নাই, কিন্তু যখন অব্যাহতি বা খালাস দিছে তখনই তো করতে হবে।
5 বছর পরে হিসাব করলে তো আর হবে না। জি স্যার। আচ্ছা, ওকে ওকে তো তাহলে এখানে আমরা একটা বিষয় যদি দেখি যে ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি আমাদের পড়া শেষ। এখন আমরা গতদিন যে প্রশ্নটা 1-এর ক, সেই প্রশ্নটা মানে 14 ক নাম্বার যে প্রশ্নটা, এটা হলো যে আপনার 51 নাম্বার পেজে চলে আসেন। 51 নাম্বার পেজে এটা পড়বো। এখন যেহেতু আমাদের মূল জিনিস পড়া শেষ, এখন আমরা যা যা পড়বো সব আমরা অলরেডি ধারণা নিয়ে নিয়েছি। যেরকম সবচেয়ে মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স হচ্ছে এটা, দেখেন গতবারের আগের বারও এসেছে যে খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি। তো এতক্ষণে হয়তো বা বুঝে যাওয়ার কথা যে খালাস আর অব্যাহতির মধ্যে পার্থক্য কি। অব্যাহতি মানে হলো কোনো ব্যক্তিকে মামলার দায় হতে সাময়িকভাবে মুক্তি দেওয়া, তবে ওই একই মামলায় তার বিরুদ্ধে আবার করা যাবে। আর অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে। আর খালাস দেওয়া অর্থ হলো যে তাকে মামলার দায় হতে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া, এবং ভবিষ্যতে ওই সেম বিষয় নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা করা যাবে না। এ হলো খালাস। অব্যাহতির বিরুদ্ধে করতে হয় রিভিশন, খালাসের বিরুদ্ধে করতে হয় কি, আপিল। এরপরে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় অমুক অমুক ধারায়, দায়রা আদালত অব্যাহতি দেয় অমুক অমুক ধারায়। এই হচ্ছে মৌলিক পার্থক্য অব্যাহতি আর কিসের, খালাসের। তো এগুলা নিয়ে অনেক 9টা 10টা আরো বেশিও বানাইতে পারেন। সো আমরা আগে পড়া শুরু করি। তো এক কথায় যদি আবার বলি, যদি আপনারা কেউ বলে যে অব্যাহতি আর খালাসের মধ্যে পার্থক্য কি, বলবেন যে মামলার দায় হতে সাময়িকভাবে মুক্তি দেওয়াকে বলে অব্যাহতি, যেরকম চার্জ গঠনের আগে। অব্যাহতি সব সময় দেওয়া হয় কখন, চার্জ গঠনের আগে। আর খালাস সব সময় দেওয়া হয় চার্জ গঠনের পরে। বাট ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো ওই যে মামলা প্রত্যাহার করলে 248-এ আগে করুক আর পরে করুক কি হবে, খালাস। এটা একটা ব্যতিক্রম, কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে সর্বক্ষেত্রেই খালাস দেওয়া হয় চার্জ গঠনের পরে। আচ্ছা, তো আমরা পড়া শুরু করি। অব্যাহতির ইংরেজি কি, ডিসচার্জ। সো অব্যাহতি যদি পড়ি, দেখেন মামলার নথি তৎসহ দাখিলি দলিলাদি বিবেচনা করে এবং অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পক্ষে নিয়োগকৃত আইনজীবীদের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর মতো পর্যাপ্ত কারণ নেই, তাহলে আদালত অভিযুক্ত ব্যক্তিকে মামলার দায় হতে মুক্তি দিবেন। একেই অব্যাহতি। এখন আবার কেউ কেউ বলবেন, স্যার মুক্তি তো দেয় 249-এ, এই মুক্তি আর সেই মুক্তি এক না। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে মামলার দায় হতে কি দিবেন, মুক্তি দিবেন। আচ্ছা, তাহলে আমরা চলে এসেছি খালাস বা একই চাল। খালাস বা একই চাল যদি আমরা দেখি যে বিচার আদালত কর্তৃক অভিযুক্ত ব্যক্তির পক্ষে জেরা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণ ইত্যাদির পর আদালত যদি দেখেন যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ করেছে মর্মে কোনো সাক্ষ্য দ্বারা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় নাই, তবে আদালত অভিযুক্ত ব্যক্তিকে মামলার দায় হতে মুক্তি দেওয়ার আদেশ দিবেন। একেই কি বলে, একেই হবে, একই হয়ে গেছে, একেই খালাস বলে। তাহলে সাময়িকভাবে মুক্তি দিলে বলে অব্যাহতি, আর পার্মানেন্টলি মুক্তি দিলে বলে কি, খালাস। এখন খালাস এবং অব্যাহতির মধ্যে মোট অনেকগুলো পার্থক্য এখানে আমরা দেখি। দেখেন এগুলো একটু আলোচনা করি। প্রথমেই আমরা টাইটেল দিব খালাস এবং অব্যাহতির মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। আমরা এই যে এখানে যেভাবে পার্থক্য লিখছি, চেষ্টা করবেন এইভাবে পার্থক্য লেখার। শখ আকারে যদি আপনি লিখতে যান তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আপনার কষ্ট হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে। প্রথমে চলে আসি ধারাগত পার্থক্য। ফৌজদারি কার্যবিধি 1898-এর 202(2) খ, 241 ক, 265 গ, 494 ক-তে অব্যাহতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমি একটু আপনাদের ব্যাখ্যা দিই যে কোন অব্যাহতি কি আছে। 202(2) খ হলো ওই যে আপনার পুলিশ রিপোর্টের ভিত্তিতে অব্যাহতি দেওয়া। 241 ক তো চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আদালত দেয়। 265 ক তো চার্জ গঠনের সময় দায়রা আদালত দেয়। আর 494 ক তো হচ্ছে পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে। এই 4টা জায়গায় অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে খালাস সম্পর্কে বর্ণনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 245 তো আমরা পড়লাম ওই যে ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষে। 247 যে নালিশকারী অনুপস্থিত থাকলে, 248 প্রত্যাহার করলে,
265 জ দায়রা আদালতে যে রাষ্ট্রপক্ষের অভিযোগ গ্রহণ করে খালাস দেয়। 265 ট সবকিছু শুনানির পরে। 494 খ চার্জ গঠনের পরে যদি পিপি মামলা প্রত্যাহার করে। 339 ক এটা আমরা পড়ি নাই, সামনে পড়বো। এটা হলো টেন্ডার অফ পার্ডন, মানে রাজ সাক্ষীরে ক্ষমা করা। রাজ সাক্ষীরে খালাস দেয় 339 ক। 345 হলো আপোষ মীমাংসার পরে খালাস। আর 376 হলো আদালত ওই যে হাইকোর্ট ডেথ রেফারেন্স শুনানি করে যদি আসামিরে খালাস দেয়, যদি আসামিরে খালাস দেয়। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম কি ধারাগত পার্থক্য। তারপরে আমরা চলে এসেছি অভিযোগ প্রমাণ। বিচারপূর্বক সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হলে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করা হয়। বিচারপূর্বক, দেখছেন, বিচারপূর্বক মানে বিচারের বিচার শুরুর পূর্বে যে তাকে দেওয়া হয় অব্যাহতি। অপরদিকে বিচার আদালত সাক্ষ্য প্রমাণ দ্বারা অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে বিচার আদালতে তাহলে দেওয়া হয় কি খালাস। তাহলে এটা বোঝানো হলো বিচারের পূর্বে দেওয়া হয় অব্যাহতি আর বিচারের পরে দেওয়া হয় খালাস। অভিযোগ গঠন দেখেন, এই যে অভিযোগ গঠন মানে কি চার্জ গঠন। অভিযোগ গঠনের পূর্বেই আসামিকে মামলার দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে অভিযোগ গঠনের পর বিচারিক কার্যক্রমে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে আসামিকে মামলার দায় হতে কি দেওয়া হয় খালাস দেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য গ্রহণের পূর্বে অব্যাহতি দেওয়া হয় আর খালাস দেওয়া হয় কি আন্ডারলাইন করবেন সাক্ষ্য গ্রহণের পরে। তারপরে যদি আসেন আদালতের সিদ্ধান্ত, অব্যাহতির আদেশ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় নয়। অপরদিকে খালাসের আদেশ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা রায়। তারপরে দেখেন পুনরায় বিচার বা অভিযোগ গঠন। অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পুনরায় একই অপরাধের জন্য অভিযোগ আনা যায়। অর্থাৎ অব্যাহতির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারা বা দুর্বলদোষ নীতি প্রযোজ্য নয়। বুঝছেন, মানে তার বিরুদ্ধে আবার একই বিষয় নিয়ে মামলা করা যায়। অপরদিকে খালাস প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পুনরায় একই অপরাধের জন্য অভিযোগ আনা যায় না। অর্থাৎ খালাসের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারা বা দুর্বলদোষ নীতি প্রযোজ্য। বোঝা গেল? এখন আমরা যদি দেখি ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্ত, ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্ত যেরকম কোন অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি 241 ক ধারার অধীনে অব্যাহতি প্রদান করেন। অপরদিকে কোন অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি 245, 247, 248 ধারার অধীনে খালাস প্রদান করেন। আর দায়রা আদালতের সিদ্ধান্ত যদি আমরা দেখি, যে দায়রা আদালত অব্যাহতি প্রদান করেন ফৌজদারি কার্যবিধির কত ধারায় 265 ক ধারায়, আর খালাস দেয় জ ট আর 494 খ। সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার, অব্যাহতির বিরুদ্ধে উচ্চ আদালতে করে কি রিভিশন, আর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে করে আপিল। সময়, অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠন ও বিচার শুরু হওয়ার পূর্বে। অপরদিকে খালাস দেওয়া হয় চার্জ গঠন ও বিচার শুরু হওয়ার কি বলেন পরে। এরপরে দেখেন ইংরেজি প্রতিশব্দ যদি আমরা দেখি, অব্যাহতিকে ইংরেজিতে ডিসচার্জ বলে এবং খালাসকে বলে ইংরেজিতে কি বলেন অ্যাকুইটাল। অব্যাহতি ও খালাসের মধ্যে উপরোক্ত পার্থক্য বিদ্যমান। তো অব্যাহতি খালাস অ্যাকচুয়ালি আমি যদি লিখতাম পরীক্ষায়, এ জায়গায় আসলে মুখস্থ করার কিছু নাই, ওই পয়েন্ট গুলো মনে রাখলে হয় যে এই পয়েন্ট গুলো, তাহলে ওই জায়গায় যে আমি লিখবো। এই জায়গায় লাইন বাই লাইন আসলে মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, তো আমরা প্রশ্নের পরবর্তী অংশে একটু চলে আসি। দেখেন পরবর্তী অংশে কি ছিল, যে কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়। মানে একজন আসামির চার্জ গঠন না করে কি কি কারণে অব্যাহতি দেওয়া যায় এটা আমরা একটু দেখব, বা চার্জ গঠনের সময় বা অব্যাহতি শুনানির সময় কি কি বিষয় আদালত বিবেচনায় নিয়ে থাকেন। আসামিকে অব্যাহতি বা অব্যাহতি দানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনা করেন, তো এটা যদি আমরা দেখি, দেখেন অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনা করার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত আন্ডারলাইন করেন মামলার রেকর্ড বা রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবেন। নাকি মামলার রেকর্ড আর কি রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবেন। প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নেবেন। তিনি যদি মনে করেন ইভেন আসামিরও জবানবন্দি শুনতে পারেন, এবং প্রসিকিউশন এবং অভিযুক্ত ব্যক্তিকে বক্তব্য পেশের সুযোগ দিবেন। অর্থাৎ এই জায়গায় বাদী পক্ষেরও শোনা হয়, আসামি পক্ষেরও কি শোনা হয়। তবে এখানে যদি আসেন মামলার রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্রের অর্থ, ওই যে একটু আগে পড়লাম যে মামলার রেকর্ড আর রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র, এই কথাটার অর্থ কি? মামলার রেকর্ড হলো ফৌজদারি কার্যবিধির 173 ধারার দাখিলকৃত পুলিশ রিপোর্ট,
পুলিশ রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্রের অর্থ হলো পুলিশ কর্তৃক 161 ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়না তদন্তের রিপোর্ট মানে কি পোস্টমর্টেম রিপোর্ট, সুরতহাল রিপোর্ট মানে কি ইনকোয়েস্ট রিপোর্ট, জব্দ তালিকা বা সিজার লিস্ট, মেডিকেল রিপোর্ট বা মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি। উল্লেখ্য যে দাখিলকৃত অনুসন্ধান রিপোর্ট বিবেচনা না করে চার্জ গঠন করা যায় না। উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত যদি মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন হবে, তাহলে ম্যাজিস্ট্রেট 241 ক ধারায় এবং দায়রা আদালত 265 গ ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারেন। তাহলে মামলার রেকর্ড আর রেকর্ডের সাথে কাগজপত্রের অর্থ বুঝছেন? এখন আমাদের প্রশ্নে যদি একটু আবার যাই, প্রশ্নের পরবর্তী অংশ ছিল কি দেখেন, প্রশ্নের পরবর্তী অংশ ছিল যে কোন আসামি যদি দাবি করে যে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে কি ওই আসামিকে অব্যাহতি দেওয়া যাবে কিনা। মানে আসামি নতুন একটা কাগজ দেখাইছে কখন, চার্জ গঠনের সময়, এখন এই কাগজটা কি বিবেচনায় নেওয়া যাবে কিনা। অথবা সেম আরেকটা এই একই উত্তর, একজন আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনা করে থাকে, একজন আসামির অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনা করে থাকে। তাহলে প্রথমে আমরা চলে আসি যে যেটার উত্তরে আমরা প্রথমে আসবো যে চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল এমন দাবির ভিত্তিতে অব্যাহতি অবৈধ। প্রথমে টাইটেল দিবেন। আমি একটা কথা আপনাদের বলি যে প্রশ্ন লেখার সময় সবসময় যা চাইছে ওটা টাইটেল দিবেন, কি চাইছে না না চাইছে আপনি আপনার মতো লিখে চলে গেলেন হবে না। নাম্বার পাবেন বটে, বাট ভালো নাম্বার পাবেন না। প্রশ্নের যদি 3টা অংশ থাকে আমি 3টা অংশের কি দিব, টাইটেল দিব, তারপর লিখবো, ঠিক আছে। তো দেখেন 241 ক বা 265 গ ধারায় অব্যাহতি দানের সময় আদালত উভয় পক্ষকে শুনবেন, মানে দুই পক্ষরে কি শুনবেন, এবং রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নেবেন, এটা তো মোটামুটি আমরা জানি। এছাড়া অন্য কোনো কাগজপত্র বিবেচনায় নেবেন না। যেমন ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল আসামির এমন দাবির সমর্থনে দাখিলি কাগজ বিবেচনা করে আসামিকে অব্যাহতি দেওয়া কি না আইনসিদ্ধ না। অর্থাৎ অব্যাহতি আবেদনের শুনানির সময় আদালত অভিযুক্ত ব্যক্তি বা তার আইনজীবীর বক্তব্য শ্রবণ করবেন, কিন্তু অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেবেন না। এখন অভিযুক্ত ব্যক্তির কাগজপত্র যে নিবেন না, এটা কি কোথায় বলা আছে? এটা বলা আছে এই যে আমরা চলে আসি, দেখেন এই দেখেন, হ্যাঁ, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR 103। জি হ্যাঁ দেখেন, তাহলে ঝগড়ার সময় বলে দিবেন যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলায় কিন্তু এই কথা আছে, সাবধান। কি আছে তা বলার দরকার নেই, ভয় হয়ে যাবে। দেখেন তাহলে অভিযোগ গঠন বিষয়, হ্যাঁ, অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা বাতিল করা যায় না। অভিযোগ গঠনের পরেই বিচারের সময় আসামি তার দলিলপত্র দাখিল করতে পারে। সুতরাং আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজাদি বিবেচনায় তাকে প্রদত্ত অব্যাহতি আইনসিদ্ধ না। বুঝতেন? তাহলে চার্জ গঠনের সময় যদি কোনো কাগজপত্র আসামি দেয় সেটা কি বিবেচনায় নেওয়ার সুযোগ আছে? নাই। কোথায় বলছে? নজরুল ইসলাম। আপনি যদি মন চায় আরো কিছু লিখতে পারেন, তাহলে এই কাগজপত্র গুলো সে কখন দিবে? সাফাই সাক্ষী প্রদানের সময়, মামলা চার্জ গঠনের পরে, যখন আসামি তার আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেয়, এটাকে বলে সাফাই সাক্ষী, ডিফেন্স উইটনেস। ডিফেন্স উইটনেসের সময় সে তার বক্তব্য এবং কাগজপত্র গুলো দাখিল করতে পারে। বোঝা গেল? আমরা 342 তো পরীক্ষা করে, 342 সময় জিজ্ঞাসা করে যে আপনি কি সাফাই সাক্ষী দিবেন কিনা। তখন সাফাই সাক্ষী যদি সে দিতে চায় তখন সে আবার 340 ধারা আদালতে দরখাস্ত দিবে যে আমি সাফাই সাক্ষী দিতে চাই, তখন দিলে কাগজপত্র। হম স্যার, হ্যাঁ বলেন মাহমুদ সাহেব।
স্যার ওই অব্যাহতি ধরেন একটা মামলায় অনেকগুলো আসামি স্যার, হ্যাঁ 5টা, তার মধ্যে 3টা আসামিকে অব্যাহতি দিল। হ্যাঁ পরবর্তীতে স্যার বিচারের সময় কি ওই আসামিদেরকে আবার অ্যাড করে নাকি স্যার, এইরকম রেকর্ড আছে কি? হ্যাঁ, বর্তমানে করতে পারে। বর্তমান যে নিয়ম হয়েছে যে একবার তারে অব্যাহতি দিলে পরে আবার চার্জশিটে তার নাম ঢুকাইতে পারে। আর ওই মামলায় সে না ঢুকাক, তার বিরুদ্ধে আবার ওই সেম বিষয় নিয়ে নতুন মামলা করতে পারে। না স্যার, চার্জশিট দেওয়ার পরে তো স্যার অব্যাহতি দেয় না স্যার। চার্জশিট দেওয়ার পরে অব্যাহতি দিবে কেন? পুলিশ রিপোর্ট দেওয়ার পরে অব্যাহতি। ও, পুলিশ রিপোর্ট দেওয়ার পরে। হুম ও, ঠিক আছে। পুলিশ রিপোর্ট তো আপনার দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা কি চার্জশিট। না আর স্যার, আমি বলতেছি স্যার, ওই যে ওপেন এজলাসে যখন চার্জ গঠন হয় স্যার, হ্যাঁ চার্জ গঠনের সময় যে আমরা অব্যাহতির প্রেয়ার দেই স্যার, এই হ্যাঁ ধরুন ওইখানে বিচারক চার্জ গঠনের সময় অব্যাহতি দিল, হ্যাঁ পরবর্তীতে কি স্যার আবার ওই যে বিচারক কি ওনাকে মামলায় অ্যাড করতে পারবে স্যার? না, হঠাৎ করে তো অ্যাড করা যাবে না। কোনো পুলিশ যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু কোনো এরপরে আর কোনো চার্জশিট দেয় নাই, মামলা আগে বুঝতে হবে সাপ্লিমেন্টারি চার্জশিট কি। একবার চার্জশিট দেওয়ার পরে যদি আবার চার্জশিট দেয় সেটার বলে সাপ্লিমেন্টারি চার্জশিট। ওটা বিবেচনা করে বিচারক ইচ্ছা করলে আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারে, কিন্তু কোনো কিছু করে নাই, একবার অব্যাহতি দিলাম, চার্জ গঠন করলাম, তখন তো আর তারে ঢুকানো যাবে না। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার এই যে সুযোগ দিয়ে বলতে হয় যে বিচারে 200 টাকা বাড়ায় দিয়ে এই খালাস না, দণ্ড দিছে 200 টাকা দিয়ে দিলেন। চার্জ গঠনের সময় জিজ্ঞেস করছে যে আপনি কি দোষী নাকি নির্দোষ, বললো আমি দোষী। তখন দোষী মানে কি, তার সাজা দিয়ে দিল, সাজা 200 টাকা, ওই জায়গায় তোর কারাদণ্ড নাই, সাজা পেলাম, বাড়ি চলে গেলাম, আবার আর এক হোটেলে খুঁজে গেলাম। এ তো ভালো মজা, 200 টাকা মোটে। আচ্ছা আচ্ছা, আমরা গ নাম্বার প্রশ্নে আসি, 55 পেজে। মিথ্যা, সততা এবং হয়রানিমূলক নালিশি মামলা দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেট আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কি কি পদ্ধতি অনুসরণ করতে পারেন? এটা আমরা পড়ে ফেলছি, পড়তি না? মিথ্যা, সততা, হয়রানিমূলক কোথায় আছে? 250। পরের অংশটা দেখেন, কোন অবস্থায় ম্যাজিস্ট্রেট একটি নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে? প্রত্যাহারের অনুমতি, প্রত্যাহার আছে কততে? 248। তাহলে এই প্রশ্নের উত্তরে আমার লিখতে হবে কয়টা ধারা? দুইটা ধারা, 250 আর কত? 248। এখন আপনি লেখার সময় আরে 248 তো আগে 48 লিখি পরে 50 লিখি, আগে কি 48 চাইছে? আগে যা চাইছে আমি আগে তাই লিখবো তারপরে। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর যদিও জানি, তারপরে আর একবার পড়ি। দেখেন যে মিথ্যা, সততা, হয়রানিমূলক নালিশের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের পদ্ধতি। সো এখানে যদি আমরা দেখি, দেখেন যে 55 নম্বর পেজে মিথ্যা, সততা ও হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি 250 ধারায় উল্লেখ করা হয়েছে। 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দিলে আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক কত টাকা? 50,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এটা তো আমরা অলরেডি জানি। জি, কারণ দর্শানো, মিথ্যা, সততা বা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একজন ম্যাজিস্ট্রেট যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে সেক্ষেত্রে তাকে কারণ দর্শাতে আহ্বান করবে যে কেন সে এমন অভিযুক্তকে ক্ষতিপূরণ দিবে না। যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে না, ধরেন ওই মুহূর্তে সে উপস্থিত নাই, সেক্ষেত্রে বাদীকে হাজির হতে এবং সে কেন ক্ষতিপূরণ দিবে না সে বিষয়ে কারণ দর্শাতে সমন ইস্যু করবে। দেখছেন, কারণ বিবেচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ। বাদী যে কারণ দর্শাবে ম্যাজিস্ট্রেট এমন কারণ সমূহ বিবেচনা করবে। যদি তিনি মনে করে যে নালিশটি মিথ্যা, সততা বা হয়রানিমূলক হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাকে
ক্ষতিপূরণ দিতে আদেশ প্রদান করতে পারবে। 250 ধারা মতে ম্যাজিস্ট্রেট অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। তবে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত টাকা? 25,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে অনধিক কত? 30 দিনের বিনাশ্রম। এছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে অনধিক 6 মাসের কারাদণ্ড ও অনধিক কত বা 1 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। ওই জায়গায় যা পড়ছি হুবহু তাই, বরং এই জায়গায় একটু কম আছে। যদি আপনার মন চাই যে ছোট হয়ে যাচ্ছে প্রশ্ন, তাহলে 250-এর ওই যে আপিলের যে কথাটা বললাম ওইটাও দিয়ে দিবেন। 5,000 টাকা দ্বিতীয় তৃতীয় দিলে আপিল করা যাবে, আর প্রথম শ্রেণী 5,000 টাকা পর্যন্ত দিলে আপিল করা যাবে না। নালিশ প্রত্যাহার, এটা আমরা জানি ফৌজদারি কার্যবিধি 248 ধারায় নিম্নলিখিত শর্তে ম্যাজিস্ট্রেট একটি নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে। নালিশকারী কর্তৃক নালিশ প্রত্যাহারের অনুরোধ থাকতে হবে। নালিশ প্রত্যাহারের অনুরোধে নালিশ প্রত্যাহারের যথেষ্ট কারণ থাকতে হবে, মানে কি কারণে সে প্রত্যাহার করতে চায়। উল্লেখিত কারণগুলোর মধ্যে যে সকল কারণ অভিযোগ প্রত্যাহারের জন্য যথেষ্ট সেগুলো বিবেচনা করবে এবং লিপিবদ্ধ করবে। নালিশকারী ব্যক্তির সম্মতি ছাড়া এই ধারায় অভিযোগ প্রত্যাহারের অনুমতি দেওয়া যেতে পারে না, মানে যে নালিশটা করছে তার সম্মতি ছাড়া কিন্তু প্রত্যাহার করবে না। এখানে উল্লেখ্য যে 248 ধারা মতে মামলা প্রত্যাহারের আবেদন চার্জ গঠনের আগে বা পরে যখনই করুক না কেন আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে আসামিকে খালাস দিতে পারে। বুঝছেন? এই পর্যন্ত যা পড়লাম কোনো প্রশ্ন আছে? একটু 2 মিনিটের বিরতি, তারপরে আমরা পড়বো যে অব্যাহতির দরখাস্তের একটা নমুনা আছে, একটা সমস্যামূলক প্রশ্ন 2020 সালের পরীক্ষা এসেছিল যে ওই সমস্যামূলক প্রশ্ন থেকে একটা অব্যাহতির দরখাস্ত লিখতে হবে। এই ধরনের প্রশ্ন আপনাদেরও আসার সম্ভাবনা আছে। সো বিরতির পরে আমরা অব্যাহতির দরখাস্ত কিভাবে লিখতে হয় এটা ইনশাল্লাহ শিখে ফেলবো। আমরা 2020 সালের পরীক্ষায় একটা সমস্যামূলক প্রশ্ন আসছে, এটা একটু পড়ি দেখেন। সাধারণত পরীক্ষার হলে আপনারা এই ধরনের প্রশ্ন দেখে ঘাবড়ে যান যে কত বড় কি জিনিস দিতেছে রে, কত ধারা মাদার নেটা অবস্থা। বাট অ্যাকচুয়ালি জিনিসটা সহজ যদি আমরা একটু বুঝতে পারি। দেখেন এক্স এই মর্মে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখে স্থানীয় থানায় এজাহার দায়ের করেছে। তাহলে এজাহার দায়ের করছে কে? এক্স। কয় তারিখে? 15/12/2020 এজাহার দায়ের করেছে 1/12/2020 খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান 11টা মানে 30 মিনিটে, মানে 11:30টায়। কয় তারিখে? 1 ডিসেম্বরে। আসেন এসে বসেন। ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরান ঢাকার নবাবপুর মোড় অতিক্রমকালে ওয়াই ও জেড গতিরোধ করে ধারালো অস্ত্র প্রদর্শন করে। তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। দেখছেন? তাহলে এই জায়গার সে অভিযোগ করছে যে অমুক তারিখে আমি বাসায় ফিরতেছিলাম, অমুক অমুক গতিরোধ করে অস্ত্র পরিদর্শন করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার কি করে চেষ্টা করে। তখন ওই তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এক্স এর মুখমণ্ডলে কোপ দিলে এক্স রক্তাক্ত জখম হয়। তাহলে ওই কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়ে, রক্তাক্ত জখম হয়েছে এবং ওই ও জেড এক্স এর ব্যাগে থাকা 50,000 টাকা নিয়ে যায়। তাহলে এই জায়গা কি কাজ করছে? কোপ দিছে এবং টাকা পয়সা নিয়ে নিছে। তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 161 ধারায় লিপিবদ্ধ করে তাতে সাক্ষীদের সাক্ষ্য নেন এবং চিকিৎসা সনদ সংগ্রহ করে দেখেন যে সেখানে লেখা আছে অন ল্যাসারেটেড ওন্ড অন দ্য লেফট চিক। ল্যাসারেটেড ওন্ড মানে হলো মানে বাম সাইডের গালে গভীর ক্ষত হয়ে গেছে। বুঝছেন? তদন্তকারী কর্মকর্তা এজাহারে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে ওই ও জেড এর বিরুদ্ধে দ্য পেনাল কোডের 326 আছে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত। ওই যে ল্যাসারেটেড ওন্ডের কারণে লেখছে 326। 341 হলো বেআইনি বাধা, তার গতিরোধ করতে। 379 হচ্ছে কি? চুরি। আর 386 হচ্ছে ওই যে আপনার ভয় দেখাইয়া জিনিসপত্র নিয়ে নিতে, এটা হলো এক্সটর্শন, চাঁদাবাজির কথা লিখছে। ভয় দেখাইয়া জিনিসপত্র কি নিয়ে নিতে ধারায় বিচারের উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে আসামিদের দখল থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
মর্মে তদন্ত প্রতিবেদনের আলামত কলামে উল্লেখ আছে। এজাহারে বর্ণিত ঘটনার সময় আন্ডারলাইন করেন জেড চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল। বলছে যে যখন এজাহারে ঘটনার কথা বলছে জেড রে আসামি দেখাইছে, জেড কোপাইছে বা ওর সাথে ছিল, অ্যাকচুয়ালি ওই সময় জেড ছিল নৈশ প্রহরী হিসেবে স্কুলে কি ছিল, কর্মরত ছিল। মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনার নিকট জমা দিয়েছে। আপনি উকিল, আপনার কাছে জমা দিয়েছে যে উকিল সাহেব এই যে দেখেন যেদিন ঘটনা ঘটছে সেই দিন আমি ছিলাম কোথায়, ওই নৈশ প্রহরী ওই বিদ্যালয়ে ছিলাম নৈশ প্রহরী হিসেবে। আসামি ওয়াইওজেড-এর আইনজীবী হিসেবে আইন ও যুক্তি উল্লেখ পূর্বক অব্যাহতির দরখাস্ত প্রস্তুত করুন। এই জায়গায় অনেক কথা বলা আছে, বাট অ্যাকচুয়ালি মেইন জিনিস হচ্ছে লাস্টের লাইনে। এই জায়গা কি চাইছে, ওয়াইওজেড-এর পক্ষে কিসের দরখাস্ত, ডিসচার্জের দরখাস্ত। বুঝছেন? তো তাহলে কাহিনী তো আমরা বুঝে গেলাম যে অমুক তারিখে সে হেঁটে যাচ্ছিল, হেঁটে যাওয়ার পথে তাকে অমুক অমুক আক্রমণ করে, তাকে বাধা দেয়, তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তার মুখে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়, এরপরে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। মামলা করতে, মামলা করলে তদন্ত করে এই ধারায় চার্জশিট দিছে। এখন অব্যাহতির আবেদনের সুপারিশ করতে বলছে, অব্যাহতির দরখাস্ত বলছে। আপনি আইনজীবী কার পক্ষে? ওয়াইআর-জেড এর পক্ষে। দেখেন আমরা প্রথমে এখানে যেটা লিখবো, ওয়াইও-জেড এর পক্ষে অব্যাহতির দরখাস্তের মুসাবিদা। তো এখানে আমার কস্ট টাইটেলটা, যেহেতু এই জায়গায় একটা ফ্যাক্ট আছে, ওই কস্ট টাইটেলটা সেই অনুসারে লিখতে হবে। যেহেতু এই জায়গা বলছে ঢাকার নবাবপুর মোড়ে অতিক্রম করলে, কোথায়? নবাবপুর। তাহলে মামলাটা আছে কোন আদালতে? ঢাকা। তাহলে এই যে দেখেন বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, দেখছেন? তারপরে মামলার নাম্বার লিখতে হবে আমার, বংশাল থানার মামলা নাম্বার এত, তারপরে জিআর নাম্বার এত। এখন এই জায়গায় আপনি সূত্র দিয়েও লিখতে পারেন যে সূত্র বংশাল থানা মামলা নাম্বার এত, জিআর মামলা নাম্বার এত, বা সরাসরি এই দুইটাও লিখতে পারেন। যদি বলেন স্যার বংশাল থানার মামলা কেন আসলো, জিআর কেন আসলো, যে কোনো মামলা আগে রেকর্ড হয় এফআইআর হিসেবে, তখন তার একটা থানার মামলা নাম্বার থাকে, পরবর্তীতে সেটা রেকর্ড হয় জিআর হিসেবে, তাহলে জিআর, তাহলে দুই মামলার নাম্বার এই জায়গা কি আমার দিতে হবে। ধারা দণ্ডবিধি 1860-এর 326, 341, 379 এর কত, 383। এখন এই যেহেতু জিআর মামলা, এই জায়গায় জিআর মামলা কোথাও কি লেখা আছে বলেন তো? লেখা নাই। তাহলে আপনি বুঝলেন কিভাবে এটা জিআর মামলা? ওই যে এজাহার দায়ের করে যে, এজাহার দায়ের করে যে, জি। তাহলে রাষ্ট্র এই জায়গা হবে কি, বাদী, বনাম ওয়াইআর-জেড, ওয়াইআর-জেডই তো, ডট হচ্ছে ডট ডট আসামিগণ বা দরখাস্তকারী, বুঝছেন? এখন এই ডট ডটের উপর ওয়াইআর-জেড এর স্বাক্ষর করবেন, তাই তো? ডট ডট থাকলেই আপনাকে হাত একটু খুশ মানে খাটে কি হাতেই লাগে যে ওই জায়গায় স্বাক্ষর মনে করতেই হবে না, এই ডট ডট সেই ডট ডট না। বিষয় দেখেন, ফৌজদারি কার্যবিধি 241 ক ধারার বিধান অনুসারে মামলার দায় হতে আসামিগণের অব্যাহতির প্রার্থনা। অ্যাজ ইউজুয়াল, মানে আমরা এর আগে যে দরখাস্তগুলা পড়ছিলাম সেই টাইপেরই নাকি? প্রথমে আদালতের নাম, মামলার নাম্বার, ধারা, তারপরে বাদী, দরখাস্তকারী, বিষয়। যদি আমরা দেখেন, যদি আমরা উপরে ধারা না লিখতাম তাহলে ধারা লিখতাম কোথায়? এই যে বিষয়ের পরে, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন দরখাস্তকারী আসামিগণের পক্ষে বিনীত নিবেদন। এই যে দরখাস্তকারী আসামি কে কে? আপনার এই জায়গা ফাঁদে ফেলাইছে। দেখেন প্রশ্নে বলছে, উকিল সাহেবের কাছে এসে আসামি বলতেছে যে যেদিন ঘটনা ঘটে আমি ছিলাম নৈশ প্রহরী হিসেবে ওই জায়গায় দায়িত্ব পালন করতেছিলাম। বলেন তো এই কাগজ অব্যাহতির আবেদনের শুনানির সময় দেখানো যাবে কিনা? যাবে না। কারণ কি আছে, ওই রাষ্ট্রের ওই মামলা কি আছে, বাধা আছে। বাট আপনার তো দিয়ে দিছে, আপনি তো যাইয়ে নগদ ওই জায়গায় এই যে তো গ্রাউন্ড একটা পাইছি, এটা কিন্তু লেখা যাবে না। আচ্ছা দেখেন তাহলে সাফাই সাক্ষী কিসে ছাপাবেন? এই কোন মেশিনে, ফটোকপি না প্রিন্টার? আচ্ছা দেখেন, যেহেতু দরখাস্তকারী আসামিগণ আইন মান্যকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে, এগুলো সব দরখাস্তে আসবে। যেহেতু দরখাস্তকারী আসামিগণের বিরুদ্ধে পূর্ব হতে কোনো কি নেই, মামলা নেই, যেহেতু 161 ধারায়, এটা ইম্পর্টেন্ট, এটা আপনি যে কোনো অব্যাহতির দরখাস্তে লিখতে পারেন, তাতে ওখানে ফ্যাক্টে থাকুক বা না থাকুক। যেহেতু 161 ধারায় সাক্ষীদের লিখিত বিবৃতিতে সাক্ষীদের সাক্ষ্য নিতে পুলিশ ক্ষমতাপ্রাপ্ত না,
এবং যেহেতু পুলিশ 5 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী সাক্ষ্য লিপিবদ্ধ করে স্বাক্ষর নিয়েছে, মানে 161-এ তো পুলিশ স্বাক্ষর নিবে না, বাট এই জায়গা কি নিছে, স্বাক্ষর নিছে। এখন স্বাক্ষর নিছে কি নাই নাই ফ্যাক্টে উল্লেখ থাক বা না থাক, এইটুকু আমার অব্যাহতির দরখাস্তের ভিতরে কি কাল্পনিক ভাবে বানাই লিখতে হবে। সেহেতু এমন বিবৃতির ভিত্তিতে বানানটা ভুল আছে, প্রদত্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা যায় না। যেহেতু তারপরটা দেখেন, এজাহারে উল্লেখিত অস্ত্র এবং পুলিশ কর্তৃক তদন্তকালে আসামিদের হতে উদ্ধারকৃত চাপাতি একই প্রকৃতির অস্ত্র নয়। বলছে যে এজাহারে যে অস্ত্রের কথা বলছে আর যে অস্ত্র উদ্ধার করছে একই না। যেহেতু তদন্তকালে আসামিদের দখল থেকে চাপাতি উদ্ধার করে যে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে, উক্ত জব্দ তালিকায় কোনো সাক্ষীর স্বাক্ষর নাই। এগুলো সব আইনের গ্রাউন্ড, মানে জব্দ তালিকায় স্বাক্ষর থাকতে হবে, জব্দকৃত অস্ত্রের সাথে এজাহারের অস্ত্রের মিল নাই, তারপর 161-এ কি করছে, স্বাক্ষর নিছে। যেহেতু ফৌজদারি কার্যবিধির 103 ধারা অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করার সময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা আবশ্যক, এবং যেহেতু উক্ত ধারা মান্য করে এমন কোনো সাক্ষ্য নেওয়া স্বাক্ষর হবে, সাক্ষ্য হয়ে গেছে, স্বাক্ষর নেওয়া হয়নি, স্বাক্ষর। সেহেতু ন্যায় বিচারের স্বার্থে আসামিগণ উল্লেখিত মামলা দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার বটে। তারপরে অতএব উপরোক্ত কারণ বিবেচনায় আসামিগণকে আর কি, আসামিকে বা আসামিদেরকে অত্র মামলা দায় হতে অব্যাহতি দানের আদেশ প্রদানে কি হয়, মর্জি হয়, ইতি তাক। অন্যগুলো সুন্দর, খালি সুন্দরের চোখ দিয়ে দেখেন। জি, এই জায়গা তো পুলিশ আপনার উপকার করছে, হইছে তো দস্যুতা, উনি দিয়ে দেশে তো 386 আর 379, ওইটুক খুঁচাতে গেলি তো আবার বড় জিনিস বার হয়ে যাবে না। এই আপনারা যারা আছেন অনলাইন অফলাইন, আপনারা 10 মিনিটের মধ্যে একটু একটা জিনিস লেখাই একটু লিখে দেখান। এই এই অব্যাহতির দরখাস্তটা লিখে দেখান, না দেখে যা মনে থাকে সেই আঙ্গিকে লেখেন। অনলাইন অফলাইনে যারা আছেন এই পর্যন্তই আজকের ক্লাস। অনলাইনে যারা আছেন তারা লিখে গ্রুপে ছবি দেন, আমি আপনাদের কত পেলেন মূল্যায়ন করে দিব। আর অফলাইনে যারা আছেন তো আছেন, 10 মিনিট সময়, 10:51 বাজে, 9:51 বাজে, 10:01 শেষ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরেকটু বলে রাখি, আগামী মঙ্গলবার আপনাদের পরীক্ষা, মঙ্গলবার পরীক্ষা 5 থেকে 9। মঙ্গলবার কি হয়েছে, পরীক্ষা দিতে আইছেন 5 থেকে 9, 5 থেকে 9।